আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে যারা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছে সকলকে স্বাগত। তোমরা জানো করোনা কালীন সময়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে আয়োজন করা হয়েছে। এই মহৎ উদ্যোগকে আমরা সকলে স্বাগত জানাই এবং এই উদ্যোগের সাথে আমি সংযুক্ত হতে পেরে নিজেকে আনন্দিত বোধ করছি এবং তোমরা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছো সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের মুসলিম ইতিহাস তত্ত্ব বিষয়টির উপরে পঞ্চম ক্লাস, শিরোনাম মুসলিম ইতিহাস তত্ত্ব, খিলাফত ভারতের সুলতানি ও মুঘল আমল, কোর্স কোড নাম্বার 24-1601। আজকের লেকচারের শিরোনাম আরব ইতিহাস চর্চার বহুমাত্রিকতা ও প্রকৃতি ও ধারা। আমি শেখ জালাল উদ্দিন, সহযোগী অধ্যাপক, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা, এই বিষয়টির উপরে আবারও আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা, আরব ইতিহাস চর্চার বহুমাত্রিকতা, প্রকৃতি ও ধারা, এই বিষয়টির উপরে গত একটি ক্লাস আমি করেছি, কিন্তু বিষয়টি এই অধ্যায়টি একটু বড় বিধায় দুইটি ভাগে ভাগ করেছি আলোচনাটাকে। প্রথম ভাগে আমরা জেনেছি কয়েকজন ঐতিহাসিকের ইতিহাস চর্চা, তাদের কার্যাবলী, তাদের অবদান। আজকে আমরা আরো দুইজন মহামনীষী যারা ইতিহাস চর্চায় অসামান্য অবদান রেখেছে, ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে যাদের নাম লিপিবদ্ধ আছে, তাদের ইতিহাস, তাদের কার্যাবলী, তাদের অবদান আমরা মোচন করার চেষ্টা করি। সেই দুইজন ব্যক্তিত্ব নিজামুল মুলক এবং আরেকজন হচ্ছেন প্রখ্যাত সমাজ বিজ্ঞানী, ঐতিহাসিক ইবনে খালদুন। আরব ইতিহাস চর্চার বিকাশ পর্ব অতিক্রম করে হিজরি 3য় শতাব্দীর শেষে আর একটা স্তরে উপনীত হয়। এই স্তরে ঐতিহাসিকরা শুধুমাত্র বিজয় ও রাজনৈতিক ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভৌগোলিক পরিবেশ, আবহাওয়ার বৈশিষ্ট্য, সৌরজগতের প্রভাব, জনগোষ্ঠীর জীবনধারা প্রভৃতি বিষয়কে অন্তর্ভুক্ত করে ইতিহাস রচনার এক নব দিগন্তের দ্বার উন্মোচন করেছে। আমি প্রথমে বলেছি এদের মধ্যে ইতিহাস চর্চার এক অনন্য ভূমিকা গ্রহণ করেছেন নিজামুল মুলক। আমরা নিজামুল মুলকের যে অবদান, এই অবদানটি শেয়ার করার চেষ্টা করব। মূলত নিজামুল মুলকের জন্ম তুষ নগরের নিকটবর্তী রাকন নামক স্থানে 1017 খ্রিস্টাব্দে। তার পুরা নাম আবু আলী হাসান বিন আলী বিন ইসহাক।
নিজামুল মুলক তার উপাধি। নিজামুল মুলক অর্থ হচ্ছে সাম্রাজ্যের সুব্যবস্থাপক। আমরা ছবিতে নিজামুল মুলকের দেখতে পাচ্ছি, তার চেহারায় তার আভিজাত্য প্রকাশ পাচ্ছে এবং তিনি যে সত্যই সাম্রাজ্যের একজন সুব্যবস্থাপক ছিলেন তা কিন্তু তার চেহারার মধ্যে ভাষ্য। এটা তার রাজকীয় উপাধি ছিল, নিজামুল মুলক। আব্বাসীয় শাসনের শেষের দিকে যখন আব্বাসীয়দের পতন উন্মুখ অবস্থা, এই সময় আমরা জানি দুটো বংশ কর্তৃক আব্বাসীয় শাসন পরিচালিত হয়েছে, একটা হচ্ছে বুয়াইয়া আর একটা হচ্ছে সেলজুক। এই বুয়াইয়া শাসনের শাসনকর্তারা মূলত শিয়া মতাবলম্বী ছিলেন, আর সালজুকরা এরা ছিল সুন্নি মতাবলম্বী। এবং বুয়াইয়া শাসকদের অত্যাচার, তাদের কুশাসন, তাদের জনবিচ্ছিন্ন চিন্তা চেতনার কারণে যখন আব্বাসীয় খেলাফতের দারুণ একটি খারাপ অবস্থা পর্যায়ে চলে গেল, তখন আব্বাসীয় শাসকরা তাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য খলিফা আল কাইম বিল্লাহ সালজুকদেরকে আমন্ত্রণ জানালেন। সালজুকরা এই সুযোগে তারা সামরিক অভিযান নিয়ে সরাসরি তারা বাগদাদ আক্রমণ করলেন এবং আক্রমণ করে উমাইয়াদেরকে পতন ঘটিয়ে তাদের স্থানে নিজেদের শাসন প্রতিষ্ঠা করলেন। সেইখান থেকে শুরু হলো সালজুক শাসন এবং এরা 1055 খ্রিস্টাব্দ থেকে 1157 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় খেলাফতের সুলতানের দায়িত্ব পালন করেছেন এবং বাগদাদকে তারা নিয়ন্ত্রণ করেছেন। তাদের দুইজন সুলতান, একজন হচ্ছেন আলব আরসালান, আর একজন হচ্ছেন যিনি 1063 থেকে 1072 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ক্ষমতায় ছিলেন, আরেকজন হচ্ছেন প্রখ্যাত ব্যক্তিত্ব মালিক শাহ। মালিক শাহ 1072 থেকে 1092 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ছিলেন। মালিক শাহ মূলত শিক্ষা সংস্কৃতির উন্নতিতে ব্যাপক পৃষ্ঠপোষকতা করেছেন। এক্ষেত্রে আলপ আরসালানও কম যান নাই, তিনিও শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। মোদ্দা কথা, এই দুইজন শাসক তারা সুশাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই জন্য একজন জ্ঞানী, একজন অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তি, তীক্ষ্ণ মেধা সম্পন্ন ব্যক্তিকে তারা কি করেছিলেন, এই উজির পদে নিয়োগ দান করেছিলেন। এই উজির হলেন নিজামুল মুলক। তিনি জ্ঞানে, গুণে, চরিত্রে অনন্য ব্যক্তিত্ব ছিলেন। এই ব্যক্তি উজারাতের দায়িত্ব পালন করার সাথে সাথে শিক্ষা সংস্কৃতির ব্যাপক উন্নয়ন সাধনের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং এখানে মালিক শাহ, আলপ আরসালান তারাও তাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, আর্থিক সাহায্য দিয়েছেন। এই সুযোগ নিয়ে নিজামুল মুলক বাগদাদের নেশাপুরে এবং বাগদাদে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন, যেখানে গবেষণা হবে, যেখানে
আমরা আগের থেকে জানি যে বাগদাদ শিক্ষা সংস্কৃতির কেন্দ্রস্থলে পরিণত করেছিলেন আবু জাফর আল মানসুর, খলিফা আল মামুন। তাদের সময় জ্ঞান বিজ্ঞানের মহিরুহে পরিণত হয়েছে বাগদাদ। সেখান থেকেই মূলত এই জ্ঞান বিজ্ঞানের ধারা অব্যাহত আছে। এই যুগটা ছিল, আব্বাসীয় যুগটাই ছিল জ্ঞান বিজ্ঞানের যুগ, উন্নয়নের যুগ। জ্ঞান বিজ্ঞান চর্চার অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছিল বাগদাদ। আর পরবর্তীতে এসে নিজামুল মুলক এই স্থানে জ্ঞান বিজ্ঞানের উন্নয়নের জন্য তিনিও জ্ঞান চর্চায় নিজেকে যেমন নিয়োজিত করেছিলেন, তেমনি প্রতিষ্ঠান তৈরি করার প্রতি আগ্রহী ছিলেন। এই জন্য তিনি 1065 খ্রিস্টাব্দ থেকে 1067 খ্রিস্টাব্দে বাগদাদে ধর্মতত্ত্ব বিষয়ে শিক্ষা প্রদানের জন্য একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার প্রয়োজন মনে করলেন। এই জন্য তিনি একটি মাদ্রাসা তৈরি করলেন, যেটা পরবর্তীতে নিজামিয়া মাদ্রাসা নামকরণ করা হলো এবং এই পরবর্তীতে নিজামিয়া বিশ্ববিদ্যালয় হিসেবেও আত্মপ্রকাশ করল। এই নিজামিয়া মাদ্রাসায় অনেক জ্ঞানী গুণী ব্যক্তিদের শুভাগমন ঘটত। অনেক ছাত্র এখান থেকে উচ্চতম লেখাপড়া করে শিক্ষা গ্রহণ করার সুযোগ লাভ করলো। এবং নিজামুল মুলক কিন্তু বসে থাকেন নাই, তিনিও গ্রন্থ রচনায় বিশেষভাবে পারদর্শী ছিলেন। এই সময় মূলত বুয়াইয়া শাসন, পরবর্তীতে সেলজুক শাসন, এই বুয়াইয়া এবং সেলজুক শাসনের যে মূলত তাদের মধ্যে যারা দুর্বল শাসক ছিলেন, যারা মূলত জ্ঞান চর্চায় আত্মনিয়োগ করেন নাই, তারা আসলে জনমঙ্গলকর শাসন প্রতিষ্ঠা করতে পারে। ফলে এই জনমঙ্গলকর শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে না পারার কারণে সেখানে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে, অনিয়ম তৈরি হয়েছে। এই অনিয়ম বিশৃঙ্খলা কারণে জনমনে এ পর্যায়ে আমরা নিজামুল মুলকের বিখ্যাত গ্রন্থ সিয়াসতনামা এই বিষয়ের উপরে আলোচনা করব। সিয়াসতনামা মূলত একটি বিশেষ প্রেক্ষাপটে রচিত হয়েছিল, যখন সেলজুক শাসনের মালিক শাহ রাষ্ট্রের বিশৃঙ্খলা, অনিয়ম, নির্যাতনমূলক কর আদায় ইত্যাদি কারণে রাষ্ট্রে যখন দুর্যোগময় অবস্থা, কারণ ইতিপূর্বে বুয়াইয়া শাসন এবং সেলজুক শাসনের যে রাজকীয় অনিয়ম, প্রশাসনের দুর্নীতি, কর্মচারীদের দুর্ব্যবহার, কর আদায়ে প্রজাদের থেকে জোরপূর্বক জুলুম করে কর আদায় করা, সুবিচার না পাওয়া ইত্যাদি কারণে জনমনে যে ব্যাপক অসন্তোষ ছিল, সেই অসন্তোষ থেকে বের হওয়ার জন্য মালিক শাহ একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। এবং তিনি তখন কয়েকজন ব্যক্তিকে বললেন যে এই অবস্থা উত্তরণের জন্য কতিপয় মানে কি বলা যায় যে শাসকদের জন্য গাইড নেওয়া, গাইড হিসাবে নির্দেশক একটি গ্রন্থ রচনা করার জন্য কিছু নির্দেশনাবলী দেওয়া। তখন যারা এই দায়িত্ব পালন করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে শরফুল মুলক, আরেকজন হচ্ছেন আজিদুল মুলক। এই তিনজন ব্যক্তি তাদের শ্রম দ্বারা যে বিষয়টি উপস্থাপন করেছিলেন সেটা হচ্ছে মূলত তাদের মধ্যে নিজামুল মুলকের যে প্রস্তাবনা, যে গাইডলাইন, যে নির্দেশনামা নিজামুল মুলক তৈরি করেছিলেন,
সেটাই মানে মালিক শাহ গ্রহণ করেছিলেন এবং তিনি মন্তব্য করেছিলেন, এটা তো তুলনা হয় না, এটা তো আমারই মনের মতো, এটা তো আমিও মনে মনে ভাবছিলাম, আমি এখন থেকে এই নিয়ম অনুযায়ী আমি চলব। এবং তার পরবর্তীতে দেখা গেছে রাষ্ট্রীয় কাজে, প্রশাসনের বিভিন্ন কাজে তিনি ব্যক্তিগতভাবেও তিনি সিয়াসতনামাকে অনুসরণ করতেন এবং এই গ্রন্থখানিকে তিনি অত্যন্ত মূল্যবান মনে করতেন। এই জন্যে জ্ঞান বিজ্ঞানে একটি একটা উন্নতির ধাপে সিয়াসতনামার ব্যাপক একটা ভূমিকা রয়েছে। আমরা জানি নিজামুল মুলকের এই যে উত্তর তার পদোন্নতি, তার যে শ্রীবৃদ্ধি, এই শ্রীবৃদ্ধি কিন্তু সবাই সহ্য করতে পারে না এবং তারই সহপাঠী, তারই একই সাথে লেখাপড়া করা একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আল হাসান সাব্বাহ। তিনি মূলত তার এই উত্থান, উন্নয়ন, পদোন্নতিতে খুশি হলেন এবং তিনি তখন তার বিরোধিতা শুরু করে দিলেন। আমরা আল হাসান সাব্বাহর গুপ্ত ঘাতক সম্প্রদায়ের কথা জানি। তিনি একটি গুপ্ত ঘাতক সম্প্রদায় তৈরি করলেন এবং নিজামুল মুলক তথা সেলজুকদের শাসনে যেন সুশাসন প্রতিষ্ঠিত না করতে পারে, যেন তারা সুনাম অর্জন করতে না পারে, তার জন্য তারা ব্যাপকভাবে বিশৃঙ্খলা, লুটতরাজ, হত্যা ইত্যাদি নানান অপকর্মে লিপ্ত হয়েছিল, যার ফলে নিজামুল মুলকের এক সময় তারই হাতে প্রাণ দিতে হয়েছিল, তারই গুপ্ত ঘাতক, প্রেরিত গুপ্ত ঘাতক হাতে নিজামুল মুলক তাদের হাতে নিহত হয়েছিলেন 1092 খ্রিস্টাব্দে। 1092 খ্রিস্টাব্দে। তো এই যে সিয়াসাতনামা গ্রন্থটি তিনি তৈরি করলেন, এই সিয়াসাতনামা গ্রন্থটি মূলত ফার্সি ভাষায় রচিত হয়েছিল এবং এটা আরবিতে অনুবাদ করা হয়েছিল, আরবিকরণ করা হয়েছিল, তার নাম ছিল সিয়ারুল মুলক। এই গ্রন্থটা দুটো খণ্ডে বিভক্ত এবং 50টি অধ্যায় সংযোজিত হয়েছে এবং যখন লেখক এটা 39টি অধ্যায় লিখলেন সারসংক্ষেপ, এই সারসংক্ষেপ লিখে তিনি সুলতানের নিকট পেশ করলেন এবং সুলতান তখন এটাকে সাদরে গ্রহণ করলেন, তার মনের মতো হিসেবে ব্যক্ত করলেন এবং তিনি তখন এটাকে অনুমতি দিলেন এবং গ্রন্থটি তখন ঐতিহাসিক, এর পরবর্তীতে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা, উপদেশ বাক্য, কুরআন হাদিসের ভাষা থেকে আরো কিছু উদ্ধৃতি দিয়ে এটাকে আরো সম্প্রসারিত করা হলো। এই সিয়াসাতনামাটি মূলত কিন্তু একটা অভিনব ধারায় লেখা একটি গ্রন্থ। একটি রাষ্ট্র কিভাবে চালানো সম্ভব, একটি রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রের গুরুদায়িত্ব যারা পালন করবেন তারা কেমন চরিত্র যোগ্যতার অধিকারী হবেন, এই সব কিছুর সমাহার ঘটেছে সিয়াসাত। এটা রাষ্ট্রতত্ত্ব গ্রন্থ, ইতিহাস অভিজ্ঞানের এক সমন্বিত রূপ, ইতিহাস অভিজ্ঞানের এক সমন্বিত রূপ এই সিয়াসাতনামা। ইসলামী রাষ্ট্রের খলিফা, সুলতান এবং এই খলিফা ও সুলতানদের দায়িত্ব, কর্তব্য, পারস্পরিক সম্পর্ক, সুলতানের পরিধি কতটা থাকবে, কর্ম দক্ষতা কি হবে, সুলতানের ন্যায় বিচার প্রতিষ্ঠা কিভাবে হবে, জনকল্যাণমূলক রাষ্ট্র কিভাবে গঠিত হবে এবং জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে শাসকের দায়িত্ব কি হবে, নীতি কথা, মনোভাব কেমন হবে, কেমন নৈতিক চরিত্রের বলিষ্ঠতা অর্জন করতে হবে, এই সকল বিষয়ে একটি ব্যাপক গাইডলাইন দেওয়া হয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটা এমন মজার যে যখন পাঠক পড়তে শুরু করবে
তখন পাঠকের মনে 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 ক্লান্তি আসবে না, অর্থাৎ ক্লান্তিহীন ভাবে পাঠক এটা পড়তে থাকবে। তাহলে যে পুস্তক পাঠ করলে কোনো ক্লান্তি আসবে না, তার গ্রহণযোগ্যতা কতটা হতে পারে আমরা অবশ্যই অনুমান করতে পারি। তো এই নিজামুল মুলক এই জন্য বলা হয় যে তিনি কালের শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব। এই কালের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নিজামুল মুলকের তারই সহপাঠীর হাতে, অর্থাৎ তার প্রেরিত গুপ্ত ঘাতকের হাতে প্রাণ দিতে হলো। এটা ইতিহাসের একটি কালো অধ্যায় বটে। আমরা এবার আরেকটি ছবি দেখতে পাচ্ছি। তিনি আর কেউ নন, তিনি বিশ্ববিখ্যাত ঐতিহাসিক, সমাজবিজ্ঞানী, দার্শনিক ইবনে খালদুন। ইবনে খালদুনের পুরা নাম আবু জায়েদ ওয়ালিউদ্দিন আব্দুর রহমান বিন খালদুন। তার জন্ম কিন্তু তিউনিসিয়া, অর্থাৎ তিউনিস শহরে 1332 খ্রিস্টাব্দে তার জন্ম। তার বংশ পরিচয়ে আমরা দেখতে পাই যে তিনি তার পূর্বপুরুষরা দক্ষিণ আরবের কিন্দা গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন এবং পরবর্তীতে মূলত তারা দক্ষিণ আরব থেকে এই সব মানে তিউনিসিয়ায় এসে বসতি স্থাপন করেছিল এবং তিউনিসিয়ায় ইবনে খালদুন তার জন্ম তিউনিসিয়াতেই। তিনি মূলত একজন সমাজবিজ্ঞানী, ঐতিহাসিক, দার্শনিক। ইতিহাসকে সমাজ ও দর্শন থেকে বিযুক্ত করে মানব সভ্যতার ক্রমোন্নয়নের ধারা পূর্ণভাবে অনুধাবন করা যায় না, এটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। এই সত্য উপলব্ধি করে তিনি ইতিহাস, সমাজ ও দর্শনের মধ্যে যোগসূত্র স্থাপন করেছিলেন। এবং সেই বাস্তব ভিত্তিক ব্যাখ্যা, ইতিহাস, দর্শন, সমাজের মধ্যে যোগসূত্র স্থাপন করে এমন কিছু বাস্তব ভিত্তিক ব্যাখ্যা তিনি দিয়েছিলেন, সেই ব্যাখ্যা পরবর্তীতে বিশ্বের জন্য একটা ব্যাপক ভূমিকা, জ্ঞান বিজ্ঞানের একটা ব্যাপক উন্নয়নে ব্যাপক ভূমিকা গ্রহণ করেছে। ইবনে খালদুন তার জীবনে মূলত 3টি অধ্যায় আমরা দেখি। তার জীবনের শৈশবকাল, প্রথম 20 বছর, এই শৈশবকালে তিনি তার বয়ঃসন্ধিকাল অতিক্রম করেছেন, তিনি এই সময় শিক্ষা লাভ করেছেন। তৃতীয় আমরা তার 23 বছরের জীবনকাল দেখি। দ্বিতীয়ত তিনি এই সময় উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন, তিনি রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং পরবর্তী 31 বছর তিনি খ্যাতিমান পণ্ডিত ব্যক্তি, প্রথিতযশা শিক্ষক প্রভৃতি ব্যক্তিদের সান্নিধ্যে এসেছেন এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তিনি পদচারণা করেছেন এবং তার অভিজ্ঞতার ঝুড়িকে তার অনেক জ্ঞান সঞ্চয় করেছেন।
তার পূর্বপুরুষগণ হাজরামাউত থেকে স্পেনের সেভিলে গমন করেছিলেন প্রথমে, এবং তারপরে ত্রয়োদশ শতাব্দীতে যখন স্পেনে খ্রিস্টানদের আবির্ভাব হলো, তারা যখন ক্ষমতা দখল করে নিতে থাকলো, তখন তারা ওখান থেকে তার পিছিয়ে চলে এসেছিলেন, এবং তার পিতা, পিতামহ তারা সবাই যোগ্যতম পদে টিউনিসিয়ার রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত ছিলেন। এবং এই রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত থাকা অবস্থায় কিন্তু মানে এই যে এইখানে এমন একটি মানে অভিজাত পরিবারের মধ্যে, একটি রুচিশীল পরিবেশের মধ্যে তার পারিবারিক লাইফটা তিনি অতিক্রম করেছেন, এবং এখানে লেখাপড়ার সুযোগ তিনি পেয়েছিলেন। তিউনিসের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তিনি লেখাপড়া করেছেন। শিক্ষা জীবন এখানে, এই শিক্ষা জীবনে অনেক জ্ঞান অর্জন করেছেন, কারণ এই সময় মানে আন্দালুসিয়া অর্থাৎ স্পেন থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি তখন এই তিউনিসিয়ায় আসতেন, এবং তাদের সান্নিধ্যে থেকে তাদের পদতলে তিনি বসে তাদের কাছ থেকে একেবারে বলা যায় যে অত্যন্ত নিষ্ঠার সাথে জ্ঞান অর্জন করেছেন। তিনি এই সময় কোরআন, হাদিস, মালিকি মাযহাবের বিভিন্ন বিষয়, ন্যায়শাস্ত্র, ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ে ব্যাপক জ্ঞান সরি তার বিচিত্র কর্মজীবন যদি আমরা দেখি, তাহলে দেখব তিনি মূলত যখন তার পিতামাতা মারা গেলেন অল্প বয়সে, এই পিতামাতা বিয়োগের পরে তিনি কর্মজীবনের দিকে ধাবিত হলেন। প্রথমে তিনি ফেজের শাহী দরবারে তিনি কি করলেন, তিনি মানে কর্মজীবনের শুরুতে ফেজের শাহী দরবারে গমন করলেন, এবং এখানে তিনি মূলত নিজের জ্ঞানকে সমৃদ্ধ করার সুযোগ পেলেন, এবং তিনি উচ্চ পদে চাকরিও পেলেন, এবং তিনি এই সময় এই উচ্চ পদে চাকরির সুযোগে তিনি অনেক অর্থবৃত্তের মালিক হয়েছিলেন, অনেক মান মর্যাদা তার হয়েছিল। ফলে তিনি তার এই অর্থবিত্তকে তার জ্ঞান চর্চার সুবিধার্থে কাজে লাগাতে পারলেন। তো এই সময় মূলত ফেজের যখন তিনি দায়িত্ব মানে ফেজে যখন তিনি ছিলেন, তখন এই ফেজের অবস্থা যখন ভালো না, তখন ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত সকল এলাকায় এটা দারুণ বিশৃঙ্খলা চলছিল। এই বিশৃঙ্খলার মুহূর্তে কিছুটা হতাশ হয়ে তিনি কি করলেন, ফেজের যে জ্ঞান তাপস ব্যক্তিদের সান্নিধ্যে তিনি গমন করলেন। তিনি মূলত এখানে পণ্ডিত ব্যক্তিদের যে পদতলে তিনি জ্ঞান চর্চা করে জ্ঞান সমৃদ্ধ করতে থাকলেন। তো এই সময় মূলত ফেজ থেকে তিনি কি করলেন, একসময় মরক্কো গমন করলেন। তিনি, কারণ তিউনিসিয়া এসব অশান্ত পরিবেশ, এই অশান্ত পরিবেশে থাকতে চাইলেন না, তিনি তখন তিউনিসিয়া গমন করলেন, মরক্কোতে গমন করলেন, এবং মরক্কোতে যে তিনি একই অবস্থা দেখলেন, তখন তিনি একই রাজনীতিতে জড়িয়ে পড়লেন, এবং পরে এই মরক্কোর সংকটময় অবস্থা তৈরি হলো যখন, তখন তিনি কি করলেন, মরক্কোর সুলতান আবু ইনামের কাছে চাকরি পেলেন, এবং আবু ইনাম তার জ্ঞান ও বুদ্ধিমত্তায় সন্তুষ্ট হয়ে তাকে সচিব পদে চাকরি দিলেন। এই সচিব পদে চাকরি থাকার কারণে তার মূলত অনেক সম্পদের মালিক তিনি হলেন, এবং তিনি এই সম্পদের মালিক হওয়া তার একটা
জীবনের কাল বলা যায়। তিনি তখন কি হলেন, এই সুলতান এনামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের কারণে তিনি তখন ক্ষমতা থেকে পদচ্যুত হলেন এবং কারারুদ্ধ হলেন। তো কারারুদ্ধ অবস্থায় থেকে যখন আন্দালুসিয়া এই সময় তিনি কারারুদ্ধ থেকে যখন এনামের মৃত্যু হলো, এনামের মৃত্যুর পরে পরবর্তী শাসক যিনি আসলেন তিনি তাকে মুক্তি দিলেন, কারাবরণ থেকে তিনি মুক্তি পেলেন। এই সময় তিনি ওই কারাবরণ থেকে মুক্তি পেয়ে তিনি মূলত আবার পূর্বের সম্মান ফিরে পেলেন। এই সময় গ্রানাদার সুলতান পঞ্চম মোহাম্মদ মূলত তাকে রাষ্ট্রদূত হিসেবে ভুল বললাম, যে তিনি কারাবরণ থেকে মুক্তি পেয়ে তিনি আন্দালুসিয়ায় চলে গেলেন। আন্দালুসিয়ায় যে তিনি আন্দালুসিয়ার শাসকের পঞ্চম মোহাম্মদের সুদৃষ্টিতে পড়লেন এবং পঞ্চম মোহাম্মদ তাকে রাষ্ট্রদূত হিসাবে কাস্টাইলের রাজা পেড্রোর নিকট প্রেরণ করলেন। এই পেড্রোর কাছে যাওয়ার ফলে পেড্রো তার জ্ঞান, বুদ্ধিমত্তা, তার প্রজ্ঞার প্রতি অত্যন্ত খুশি হলেন। খুশি হয়ে তাকে উজিরের পদ গ্রহণের আমন্ত্রণ জানালেন, কিন্তু তিনি পেড্রোর এই আমন্ত্রণ রক্ষা না করে সবিনয়ে এটা প্রত্যাখ্যান করে তিনি চলে আসলেন। কিন্তু তার ভাগ্যের সুপ্রসন্ন এখানেও হলো না। তিনি রাজধানীতে এসে তার সুখ্যাতিতে অনেকেই তার সাথে সহযোগিতা করতে থাকলো এবং তখন তিনি দেখলেন যে এখানে আর থাকা সম্ভব নয়। তখন তিনি আবার মরক্কো চলে গেলেন। মরক্কোর রাজনৈতিক অবস্থা তখন ভালো ছিল না। তখন মরক্কোর আর এই অশান্ত রাজনীতির মধ্যে তিনি চিন্তা করলেন আমি জ্ঞান সাধনায় আত্মনিয়োগ করবো। তিনি তখন উরান প্রদেশের ইবনে সালামার দুর্গে সপরিবারে নির্জন বাস করতে থাকলেন। দীর্ঘ 4 বছর যাবৎ এখানে ব্যাপক লেখাপড়া করে তিনি বিভিন্ন বিষয়, সাহিত্য, দর্শন, সমাজতত্ত্ব, বিভিন্ন বিষয়ে ব্যাপক জ্ঞান অর্জন করে তিনি একটি প্রখ্যাত গ্রন্থ আল মুকাদ্দিমার কাজ শুরু করলেন। এবং মরক্কোতে তার মরক্কো মানে বিশ্ববিখ্যাত যে ইতিহাস গ্রন্থ, এই মরক্কোতে থাকা অবস্থায় তিনি তৈরি করার কাজে হাত দিলেন। অর্থাৎ এই বিশ্ববিখ্যাত গ্রন্থ কিতাব আল ইবারের পরিকল্পনা গ্রহণ করলেন এবং এটার একটি অমর কীর্তি, অমর কর্ম। তার এই কর্মের প্রথম সংস্করণ ছিল আল মুকাদ্দিমা। এই আল মুকাদ্দিমা রচনা শুরু করলেন এবং 1380 খ্রিস্টাব্দে তিনি তিউনিসের জাইতুন বিশ্ববিদ্যালয়ে বসে এই তার বিখ্যাত গ্রন্থ আল মুকাদ্দিমা রচনার কাজ শেষ করলেন। এবং এরপরে তিনি এখান থেকে মিশর গমন করলেন, কারণ হজ করতে যাওয়ার সময় তিনি মিশরে গেলেন। মিশরের মামলুক সুলতান জাহির বারকুক তাকে সাদরে গ্রহণ করলেন, সম্ভাষণ দিলেন এবং তিনি বললেন তাকে বিশ্ববিদ্যালয়, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপকের পদে তাকে কিছুদিন থাকার পরে তিনি সেখান থেকে আবার মূলত কায়রো বিশ্ববিদ্যালয়ে মূলত এখানে তিনি মালিকি মাযহাবের প্রধান হিসেবে কাজীর পদেও নিয়োগ পেয়েছিলেন। এবং তিনি এই সময় এই কাজীর পদে নিয়োগ থাকাকালীন সময় তিনি আইন শাস্ত্রে ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং তিনি এই সময় তার কিতাব আল ইবারের কাজটিও সমাপ্ত করেছিলেন 1392 খ্রিস্টাব্দে। এবং এই সময় একটু মজার বিষয় যে আমির তৈমুরের সাথে তার সাক্ষাৎ হয়েছিল এবং আমির তৈমুর তার ব্যক্তিত্ব, তার কর্মদক্ষতায় অত্যন্ত
খুশি হয়েছিলেন। তার কারণে আমির তৈমুর তাকে মন্ত্রিত্বের পদে, প্রধানমন্ত্রীর বা উজিরের পদে দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সেই আমন্ত্রণও তিনি সবিনয়ে নিজের দেশের স্বার্থে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। ফলে সেই সময় মিশরের সুলতান তার প্রতি খুব খুশি হয়েছিলেন। ফলে আমির তৈমুরের ধ্বংসযজ্ঞের হাত থেকে মিশর, সিরিয়া এবং সমগ্র পশ্চিম ভূখণ্ড রক্ষা পেয়েছিল। মিশরের পরবর্তীতে তিনি মিশরের কাজিউল কুজাতের পদেও তিনি চাকরি লাভ করেছিলেন এবং এভাবেই তিনি তার জীবনের বড় কর্মজীবনের একটা বড় দিক আমরা দেখলাম, যে তিনি বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছেন সুনামের সাথে। তো আজকে এই আলোচনার এর পরবর্তীতে আমরা আবারও এই ইবনে খালদুনের আলোচনা করব, এই আশাবাদ ব্যক্ত করে ইবনে খালদুনের বাকি আলোচনা রাখার আগামীতে করব বলে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।